আসিফ, আমি যেটি জানতে চাচ্ছি যে এই যে ধরেন পারস্পরিক যে নির্ভরতা বা নির্ভরশীলতা বা এই যে বিনিময় ট্রেড থেকে শুরু করে নানাভাবে এই দেশগুলো আহ, বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে। প্রভাবটা তারা কিভাবে বিস্তার করে, মানে এটার মানে ডাইনামিক্সটা কিরকম? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি জানতে চাই দর্শকদের জন্য একটু যদি সহজ করে বলেন যে বাংলাদেশের মানুষ নির্বাচনে কাকে ভোট দেবে, কাকে ক্ষমতায় আনবে, সেই জায়গাটিতে তারা কিভাবে প্রভাব বিস্তার করে। দেখেন, মানে আমরা যদি আইডিয়াল সিনারিওতে চিন্তা করি, এখানে আসলে তাদের প্রভাব বিস্তার করা উচিত না আইডিয়াল সিচুয়েশনে। কিন্তু বাংলাদেশে আসলে আইডিয়াল সিচুয়েশন হয়নি। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনার নিশ্চয়ই মনে আছে 2004 থেকে 8 সাল এই সময়টাতে আনোয়ার চৌধুরী ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন, এবং আমরা জানি যে 1/11 সময় তার ভূমিকা কতটুকু ছিল। এবং আমরা জানি যে সেই সময় আনোয়ার চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের এম্বাসি পাড়ায় যে গ্রুপ তৈরি হয়েছিল এবং তার সাথে সিভিল সোসাইটির যে মেম্বাররা যুক্ত হয়েছিলেন, তারা যৌথভাবে একটা এক্সপেরিমেন্ট বাংলাদেশে করতে চেয়েছিল। 2014 সালের কথা আসেন। 2014 সালে আমরা দেখলাম যে সুজাতা সিং, তিনি 2013 থেকে 2015 পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি বাংলাদেশে আসলেন। আসার পরে সেই সময় বিরোধী দলীয় নেতা এরশাদের সাথে দেখা করলেন এবং পাবলিকলি মিডিয়ার সামনে বললেন যে কেন এই নির্বাচনে এরশাদের অংশগ্রহণ করা উচিত, এবং যেটা অত্যন্ত অশোভন একটা ব্যাপার ছিল। আমি খুব সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ দিই, যেমন ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান এম্বাসির একজন কর্মকর্তা তিনি কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে গেছেন এবং গিয়ে, অবশ্য আমি এটা নিশ্চিত না সাংবাদিককে তিনি ডেকেছেন না সাংবাদিকরা নিজে থেকেই গেছে, বাংলাদেশে দুটো ব্যাপারই আছে। সেখানে গিয়ে তিনি যে ধরনের কথাগুলো বলছেন, মানে একটা পার্টিকুলার ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিয়ে যে পজিশনটা নিচ্ছেন, সেটাও তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাই না? তার মানে আপনি দেখেন 2008-এ, 2014-তে, আবার 2024-এ যখনই গ্রহণযোগ্য নির্বাচনের একটা স্পেস তৈরি হচ্ছে, তখনই আমরা দেখছি যে এই ফরেন অ্যাক্টররা কোনো না কোনোভাবে তাদের আগ্রহের বা পছন্দের যে কোনো একটা দলকে নিয়ে প্রমোট করছে। সমস্যাটা হলো যে এটা কেন করে? হ্যাঁ, এটা কেন করে, এটার একটা থিওরিটিক্যাল উত্তর এরকম হতে পারে যে দেখেন, আসলে তো প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজের দেশের স্বার্থ নিশ্চিত করতে চায়। আপনি যদি মনে করেন যে আনোয়ার চৌধুরী বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে চেয়েছিল, কিংবা সুজাতা সিং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে চেয়েছিল, কিংবা এই সাম্প্রতিক সময়ে আমেরিকান এম্বাসির এই কর্মকর্তা বাংলাদেশের স্বার্থ নিয়ে অত্যন্ত চিন্তিত, মোটেও ব্যাপারটা সেরকম না। তারা আসলে নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে চান, এবং নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে হলে যে দেশের সাথে তারা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সেখানে যদি অপেক্ষাকৃত তাদের প্রতি কৃতজ্ঞ সরকার থাকে অথবা দুর্বল সরকার থাকে, তবে তাদের পক্ষে আসলে এই স্বার্থগুলো মানে অ্যাচিভ করাটা খুব সোজা হয়ে যায়। আচ্ছা আসিফ, এই জায়গাটিতে আপনি যেহেতু ওয়াশিংটন পোস্টের আর্টিকেলের রেফারেন্স তুললেন এবং ফাঁস হয়ে যাওয়া যে অডিও রেকর্ড সেটির প্রসঙ্গ তুললেন, সেটির বিষয়ে তো দু ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশে এবং বিভিন্ন স্ফেয়ারে। একটা হচ্ছে যে যদি ইসলাম ভিত্তিক মানে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলটির কথা আপনি বললেন, তাদের যদি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে এবং তাদের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র একটি র্যাপো তৈরি করতে চায় নতুন করে, তাতে অসুবিধাটা কোথায়? দেখেন, ব্যাপারটা যদি এতটাই নির্দোষ হতো তাহলে আসলে কোনো সমস্যা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের রাজনীতি করার অধিকার আছে, বিএনপির রাজনীতি করার অধিকার আছে, এবং ইনফ্যাক্ট বিচারের পরে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে ভবিষ্যতে। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে, বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে বাংলাদেশের মানুষের রায় এইটাই যে জামাত দেশ শাসন করবে, সরকার চালাবে। কিন্তু আপনি যদি দেখেন যে রিসেন্ট, বিশেষ করে আপনি যে বার্তাটা ফাঁস হয়েছে, যে কথাটা ফাঁস হয়েছে, ওটা যদি আপনি খুব ক্লোজলি দেখেন, ব্যাপারটা কিন্তু শুধু এরকম না যে জামাত ক্ষমতায় আসবে সেই কারণে জামাতের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখতে চায়। বিশেষ করে এই কর্মকর্তা যে কথাটা বলছেন, সেটা হচ্ছে যে তিনি সাংবাদিকদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছেন যে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, যদি জামাত আসে তারা শরিয়া শাসন চালু করবে না। এইটা তো আমার দেশের সাংবাদিককে তার বলার দরকার নাই। মানে এটা তো আমি বা আমার দেশের সাংবাদিক বেটার জানে যে জামাত কি করবে না করবে। জামাত ধরেন ভালো হোক আর মন্দ হোক, জামাত তো আমাদের দেশের একটা পলিটিক্যাল পার্টি, তাই না? জামাত তো পর কেউ না।
হ্যাঁ, সেও তো এই দেশের মানে রাজনৈতিক বর্গগুলোর একটা অংশ। এখন তাকে নিয়ে আমার দেশের একজন সাংবাদিককে যখন একজন বিদেশি কর্মকর্তা এই ধরনের অ্যাডভোকেসি ধরনের কথা বলে, সেইটা প্রবলেমেটিক। আপনি যদি পুরো রেকর্ডটা আপনি সামারাইজ করে শোনেন, হুম হুম আপনি দেখবেন যে সেখানে অনেক ধরনের প্রমিসের কথা বলা হচ্ছে, যে ঠিক আছে জামাত যদি এটা করে তাহলে 100% শুল্ক দেওয়া হবে। হ্যাঁ, এখন আসলেই কি বাস্তবতা এরকম? বা একটা প্রশ্ন তো আসতেই পারে যে জি তার কি সেই সক্ষমতা আছে কিনা যে 100% শুল্ক দেওয়ার, অথবা এমনকি আমেরিকান অ্যাম্বাসেডর তিনি সর্বোচ্চ মানে সম্ভবত সুপারিশ করতে পারেন, বাট এটা আসলে স্টেট ডিপার্টমেন্টের কিংবা ট্রেজারি ডিপার্টমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। রাইট আমি যেটা বলে আমার এই উত্তরটা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন যে কোনো মানুষ যদি এটা খালি চোখে দেখে এবং সে যদি কোনো রকম পক্ষপাতিত্ব না করে চিন্তা করে, এম্বাসির এই ধরনের কার্যক্রম অস্বাভাবিক, এটা কোনোভাবেই স্বাভাবিক না। আসিফ এটা আসবো ঠিক যেভাবে হুম আনোয়ার হুম চৌধুরীর কাজ অস্বাভাবিক ছিল, যেভাবে সুজাতা সিং এর কাজ অস্বাভাবিক ছিল, ঠিক সেই একই রকম ভাবে এই মার্কিন কর্মকর্তার কাজ অস্বাভাবিক। কারণ এইখানে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যে বেসিক ম্যান্ডেট, হুম হুম এইটাকে এক ধরনের ম্যানিপুলেট করার একটা টেন্ডেন্সি পাওয়া যায়। মানে এটা তো সামনে আসছে, উই ডোন্ট নো যে পেছনে আরো কি হয়েছে। রাইট আমার তো এটা মনে করার কারণ নাই যে এটাই একমাত্র কনভারসেশন, আর কোনো কনভারসেশন এরকমের হয় নাই।